ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। দিলবার লাগিও লাজ থস দাওয়াস নাওয়াস वंदयो सर तार तरुम छुम लोल दरियावास नावास वंदयो सर। কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকে কাতর অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কাশ্মীরের সঙ্গে যে তার নিবিড় যোগ, কাশ্মীরি ভাষায় গান গাওয়া, কাশ্মীরের সৌন্দর্য নিয়ে বই লেখা, ভূস্বর্গ রয়েছে তার মননে। এমন ভয়াবহ ঘটনায় কাশ্মীরি বন্ধু ও কাছের মানুষদের জন্য তার প্রাণ কেঁদে উঠল। ধরে রাখতে পারলেন না আবেগ, চোখ ভিজল জলে। আমি খবরটা পেয়েছি ওই দুপুর বিকেল নাগাদ, মানে ঘটনাটা ঘটার খানিকক্ষণ পর। আমি জানতাম না, সোশ্যাল মিডিয়ায় যেরকম হয় আর কি, খবর ছড়াচ্ছে, তো সেখান থেকে হঠাৎ আমি ফেসবুক খুলে দেখলাম যে এরকম একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে বলে। তো তখন দিয়েছে যে একজন মারা গেছে। আমি বলছি একজন মারা গেছে, কোথায় হয়েছে? এটা পেহেলগামে। তো আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে ফোন করেছি, কারণ ও গাইড, ও ঘোরে, সারা কাশ্মীর ঘোরেও। তো ও বলছে যে ভাই এরকম তো কিছু হয়েছে বলে। আমি জানি না, দাঁড়াও আমি তোমাকে খবর দিচ্ছি যদি কিছু হয়ে থাকে। তারপরেই আমাকে ফোন করে বলছে যে ভাই এটা বিরাট কাণ্ড হয়ে গেছে এখানে। কারণ ও সেদিনকে আবার, মানে কালকে বাড়ি থেকে বেরোয়নি, বাড়িতেই ছিল, তো সেই জন্য খবর জানতো না ও। তারপর তো একটার পর একটা খবর আসছে, যখন শুনলাম যে প্রায় ২৭ জন মারা গেছে পরে, আমার মানে আমি শ্যাটার্ড। আমি এই কাশ্মীরকে দেখিনি কখনো, আমি এই কাশ্মীরকে চিনি না। তো আমি সত্যি বলছি, আমার কালকে আমি রাত্রিবেলা ঘুমোতে পারিনি। আমার এত ভেতর থেকে কষ্ট হচ্ছে না, সেটা হয়তো আমার চোখে মুখও খানিকটা ফুটে উঠেছে। আমি কিছুতেই মেনেই নিতে পারছি না যেটা কাশ্মীরে হয়েছে বলে। লাস্ট নভেম্বর যখন গেছিলেন তখন পেহেলগাম কিরকম ছিল? তুমি যেটা বলছিলে যে খুব সুন্দর জায়গা এবং মিনি সুইজারল্যান্ড, সেটা তো একটু বলো যে তোমার। পেহেলগাম অসাধারণ একটা জায়গা। আমি যত কাশ্মীর ঘুরেছি তার মধ্যে পেহেলগাম বেস্ট। তো পেহেলগামে লিদার নদী, যেটা সারাক্ষণই পেহেলগামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এবং পেহেলগাম ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন না, পেহেলগাম ক্রস করে তোমাকে অমরনাথ যাত্রায় যেতে হয়, যেটা ২ মাস পর শুরু হবে। তো আমি অমরনাথ যাইনি, কিন্তু পেহেলগাম চন্দনবাড়ি অবধি আমার সবটা ঘোরা আছে, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো ধরো ওখানে ওইটা আছে, তারপর তোমার বেতাব ভ্যালি আছে, ব্যাসেরান ভ্যালি যেখানে ঘটনাটা ঘটেছে। আরু ভ্যালি খুব বিখ্যাত, কারণ ওখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। বজরঙ্গি ভাইজানের এন্টায়ার যে সেটটা, মুন্নির বাড়ি ফাড়ি সব ওখানে করা, ওই আরু ভ্যালিতে। ওই বিউটি আলাদা। মানে আমি বলছি, তুমি যদি একটা দিন ভাবো যে আমি শুধু প্রকৃতির সঙ্গে বসে থাকবো, তুমি সেটা পারবে করতে, মানে আরু ভ্যালি, পেহেলগামে, ওসব জায়গায়। আর আমার অনেক স্মৃতি, মানে আমার এখনও মনে আছে যে বছর ২ আগে আমরা বন্ধুরা মিলে, ৯-১০ জন বন্ধুরা মিলে ২টো গাড়ি করে চলে গেলাম পেহেলগামে পিকনিক করতে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে পেহেলগামে একটা পার্ক আছে বড়, তো পার্কে ওই শেড বানানো আছে, সেই শেডের তলায় বসে সেখানে আমরা বারবিকিউ করলাম, খাওয়া দাওয়া করলাম। আর ব্যাসেরানের তো আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে, অদ্ভুত। মানে ২০২১-এ যখন কোভিড একটু কমেছে এপ্রিল মাসে, তখন আমি আর বাবা দুজনে মিলে গিয়েছিলাম পেহেলগাম কাশ্মীর বেড়াতে। তো পেহেলগামে পৌঁছই দুপুরবেলা। তো আমার বাবার পক্ষে তো সম্ভব নয় ব্যাসেরান ভ্যালি যাওয়া, কারণ সেটা তোমার পনি রাইড করতে হয়, বাবা পারবেন না। তো বাবা রেস্ট করছিলেন হোটেলে, আর আমি একা বেরিয়ে যাই। কোভিড টাইম, একটা লোক ছিল না স্বর্ণালী রাস্তায়। আই ওয়াজ দ্য অনলি ট্যুরিস্ট। আমি, ঘোড়াওয়ালা, দুজনে চলেছি আমরা গল্প করতে করতে, আর গোটাটা খালি, আশেপাশে ধরো জঙ্গল পাহাড় সব দেখছি। গেলাম ফিরলাম, যাতায়াতে আমার টোটাল লেগেছিল ৩.৫ থেকে ৪ ঘন্টা। কিন্তু আমার কোনো একটা সময় মনে হয়নি আনসেফ। একটা লোক দেখিনি রাস্তায় কোথাও, তাতেও মনে হয়নি যে এই রে কী হবে, আনসেফ, এই সেই, কখনো মনে হয়নি আমার। যার জন্য আমি কালকে খবরটা দেখে না এত স্টান্ড, এত শকড, মানে আমার সেই শকটা কিছুতেই কাটছে না। যতক্ষণ আমি শ্যুট করছি, কিন্তু তার বাইরে যখনই বসে থাকছি সারাক্ষণ ওইটা মাথায় ঘুরছে, ওই ছবিগুলো, ভিজুয়ালসগুলো, ভিডিওগুলো। আর মোবাইল খুললে তো একই খবর। আমি শুধু ভাবছি যে আমরা কবে রিভেঞ্জ নেবো, মানে এটা কবে আমরা প্রতিশোধ নিতে পারবো, কবে এদের বোঝাতে পারবো যে এত সহজ নয় মানুষ মারা। তোমার ওখানে প্রচুর বন্ধু-বান্ধব আছে, সেখানে তাদের কি অবস্থা হয়ে রয়েছে? তারা তো শ্যাটার্ড আমারই মতন, তাদের অবস্থা আরও খারাপ। তার কারণ দেখো, আমি তো তাও একটা সিকিউরড জায়গায় আছি, আমার একটা কাজের জায়গা আছে, এই আছে। ওদের একটাই কাজ ছিল, সে হচ্ছে ট্যুরিজম, সেটাও নষ্ট হয়ে গেল। তো ওরা আমাকে যেটা বলছে যে আমরা এরপর কি করবো আমরা জানি না, কারণ
रीढ़ की हड्डी टूट गई আমাকে আমার বন্ধু বলেছে, আমাদের স্পাইনাল কর্ডটা ভেঙে দিয়েছে এটা করে। কাশ্মীরে এখন বুম টাইম চলছিল, আজকেও 1,00,000 লোক কাশ্মীরে, মানে শ্রীনগর অঞ্চলে 1,00,000 লোক বসে আছে। তো বুঝতেই পারছো পর্যটকেরা কোন লেভেলে গেছে ওখানে। সিনেমা হল খুলেছে নতুন করে। এই যে আমার বন্ধুদের কথা বলছি, এরা সবাই আমার থেকে ধরো বছর 20 কি 22-এর ছোটো, আমার সমবয়সী কিন্তু কেউ নয়। তো এই যে প্রজন্মটা, এরা কিন্তু কেউ সিনেমা হল দেখেনি, তার কারণ সিনেমা হল তো বন্ধ ছিল এত বছর, ছিলই না ওখানে। আইনক্স খুললো, তারা সিনেমা দেখতে গেল, তারা প্রথম স্বাদ পেলো যে বড় পর্দায় ছবি কীরকম হয়। শুনছিলাম কদিন পর ইমরান হাশমির একটা ফিল্ম, সেটা ওখানে প্রিমিয়ার হবে। তো এই যে পাকিস্তান দেখছে যে সবাই ভালো আছে, কাশ্মীর ভালো আছে, কাশ্মীরের লোকেরা প্রসপার করছে, ব্যাস কোমরটা ভেঙে দিল, অর্থনীতি পড়ে গেল। তারপর ধরো কি হয়, আমি তো কোভিডের টাইমেও গেছি, তখন দেখেছি যে সবাই না, মানে ইয়াং ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নেই, কারণ ট্যুরিজম ছাড়া কোনো কাজ ওখানে থাকে না। তো যখনই ট্যুরিজম এলো, তারা বুঝলো যে হ্যাঁ আমরা আবার দাঁড়াতে পারবো, এবং এরা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে ছিল সবাই। আমার সাথে তো বিভিন্ন লোকজনের গল্প কথা হয়, আমি ওখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গল্প করি বসে বসে। তো তারা বলে যে আমরা খুব ভালো আছি, হ্যাপি আছি স্যার, একবার শুধু বন্দে ভারত চালু হতে দিন। আমাকে এরকমও বলেছে, দেখুন আমাদের এখানে কি হয়। তো সেই ছেলেগুলো তো বেকার হয়ে গেল আবার। তো কী হবে, এরা কিন্তু আবার ওই টেররিজমের দিকে ঝুঁকে যাবে, তার কারণ পাকিস্তান এদের টাকা অফার করবে, সংসার তো চালাতে হবে, আবার তারা ওই দিকে চলে যাবে, এটা আমার ধারণা। আচ্ছা দাদা, তোমার সাথে কাশ্মীরের যোগটা একটু বলো, যে এই যে একটা নিবিড় যোগ রয়েছে তোমার সাথে, সেটা কিভাবে হয়? এটা খুব অদ্ভুতভাবে এবং হঠাৎ করে। আসলে আমি 2019-এ যখন কাশ্মীর যাই, ফিরে আসি 19-এ কাশ্মীর যাওয়ার সময়, তখনই 370 স্ক্র্যাপ হয়। আমি তখন ওখানে, সেই দিনই আমার ফ্লাইটের টিকিট 5th of August। তা আমার আত্মীয় স্বজনরা সবাই, আমি আর বাবা গিয়েছিলাম, সবাই বলে যে এক্ষুনি ফিরে আয়, তোরা কী করে থাকবি। তো আমরা তার আগের দিন ফিরে আসি, আর বলি যে জীবনে কাশ্মীর যাবো না, এত খারাপ লেগেছিল, গিয়ে কোথাও যেতে পারিনি, সব জায়গায় আটকে দিয়েছে আমাদের। তো 2021-এ কোভিডের সময় গেলাম, গিয়ে, এবং না সরি, তার আগে 2020-তে কোভিড হলো। তা আমি তখন ভাবলাম যে এতটা সময় বাড়িতে বসে আছি, ওখানে গিয়ে একটা ভাষা শুনলাম, বুঝতে পারলাম না কী ভাষা এটা, হিন্দি তো নয়, অন্য কী ভাষা। তো এই অনলাইন বসে আমি কাশ্মীরি ভাষাটা শিখলাম। শেখার পর যখন 2021 সালে আমি গেলাম ওখানে, এই ভাষার মাধ্যমে আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল লোকের। আর আমি যেহেতু ওদের লোকগীতি গাইতে পারি, এই গানের সূত্রে আমার সঙ্গে আজকে 30 জন বন্ধুর আলাপ। ওদের কাছে এটা একটা বিষয় যে একটা বাঙালি ছেলে আমাদের ভাষায় গান গায়, আমাদের ভাষা জানে, এবং ওরা আমাকে প্রাণ থেকে ভালোবাসে। ওদের সাথে আমার কোনো লেনদেন নেই, টাকা পয়সা ইত্যাদি, নাথিং। আমার যে সব থেকে ক্লোজ বন্ধু, আমার মনে আছে যখন ও আমার সাথে কথা বললো, আমার গান শুনলো, তো তারপরেও আমাকে গাড়ি করে গোটা শ্রীনগরটা ঘুরিয়েছিল 3 দিন। তা আমি যখনই বলছি যে ভাই কত লাগবে বলো, আমি তো কিছু তোমাকে টাকা দেবো, তুমি কেন ফ্রিতে ঘোরাবে, বলছে আপসে ক্যা পয়সা লেনা আপ তো হামারে হো। তো এটা আমি দেখেছি, তো মানে আমি কিছুতেই মেলাতে পারছি না। আমার আসলে সমগ্র দেশটার জন্য চিন্তা হচ্ছে। আমি বারবার ভাবছি যে আমাদের দেশের কী হবে, কারণ কাশ্মীর তো আমাদের দেশের মধ্যে, দেশের বাইরে তো নয়। আমাদের দেশটার কী হবে, আবার টেররিজম, আবার এতগুলো লোক বেকার হয়ে গেল। তারপর এই যে হিন্দুদের ডেকে 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 মারছে, বলছে যে হিন্দু, তুমি হিন্দু, গুলি করে দিলাম। তো হিন্দু হওয়া তো অপরাধ নয়, আমি হিন্দু হয়ে জন্মেছি, সেটা আমার বার্থ রাইট, তার জন্য আমি লজ্জিত নই। এবং ওরাও ওখানে বলছে যে আমাদের এখানে কোনো হিন্দু মুসলিম নেই, কারণ আমার বন্ধুরা, তারা আমার সঙ্গে শঙ্করাচার্যের মন্দিরে বা ক্ষীরভবানী মন্দিরে দাঁড়িয়ে আমার সঙ্গে তারা হাত জোড় করে প্রে করেছে। তাদের কাছে কিচ্ছু যায় আসে না যে কে হিন্দু কে মুসলিম, আমি তাদের বাড়ি গিয়ে থাকি, আমি তো হিন্দু। এরপর আবার কাশ্মীরে যেতে খানিকটা ভয় লাগছে। ভয় তো একটা নিশ্চয়ই হবে। আমি তো কাশ্মীর কবে যাবো আর জানি না, পুজোর সময় ইচ্ছে ছিল যাওয়ার, জানি না তখন পরিস্থিতি কেমন থাকবে। আমার লোকাল লোকেদের নিয়ে, মানে আমার বন্ধুদের নিয়ে কোনো ভয় নেই, কিন্তু আমি তো গেলে যত্রতত্র ঘুরে বেড়াই, ধরো এমন সব জায়গায় যাই যেটা ট্যুরিস্ট জানে না, মানে অনেক ইন্টেরিয়ার্স আছে, সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমি চলে যাই বেড়াতে, সেইখানে আর যেতে পারবো কি না আই ডাউট। তুমি যখন তাদেরকে ফোন করছো, তাদের বাড়ি খোঁজ নিচ্ছো, তারা কতটা ভেঙে পড়েছে? খুব 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 আমার সাথে তো সবাইকারই বললাম যে যোগাযোগ আছে, কথা হচ্ছে, তারা একটাই কথা বলছে যে আমরা যে কী করে ঘুরে দাঁড়াবো আমাদের আর জানা নেই, আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। আর আরেকটা কথাও বলছে যে আমাদের ইজ্জত পানি মে মিল গয়া, আর কিছু রইল না। মানে গোটা বিশ্ব আজকে কাশ্মীরকে হেট করছে, কাশ্মীরিদের গালাগাল দিচ্ছে। এবং আরেকটা কথাও, এর জন্য কাশ্মীরিরাই দায়ী, তার কারণ
এই যারা মেরেছে তারা ধরো পেহেলগাম তো কোনো বর্ডার এরিয়া নয়, পেহেলগামে লোকগুলো ঢুকে তার মানে বেশ কিছুদিন ছিল কোনো গ্রামে বা কোথাও লুকিয়ে ছিল, কেউ তো আশ্রয় দিয়েছে, তারা কাশ্মীরি, তারা তো আমি তুমি নয়। তো সেই কাশ্মীরিরাই ইনভলভ, মানে শস্যের মধ্যেই ভূত। তো ওরাই ওদের ভালো চায় না, কে ভালো করবে? এই যে এতজন টেররিস্ট তারা এইভাবে গুলি করেছে, এইভাবে মেরেছে, শাস্তির জন্য গোটা দেশ মুখে রয়েছে। গোটা দেশ না, গোটা বিশ্বমুখী আছে। আমি তো দেখছিলাম ওয়ার্ল্ড নিউজ, সারা বিশ্বমুখী আছে। শাস্তি তো পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যা পাওয়ার আছে, পারলে যারা এইগুলো করিয়েছে তাদের দুদিনের মধ্যে উড়িয়ে দিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি এতটাই মানে বিশ্বাস করি, এবং আই থিঙ্ক দিস ইজ হাই টাইম বুঝিয়ে দেওয়ার যে আমরা কি, অনেক হয়েছে, অনেক, জলটা এবার এতখানি চলে এসছে আর নাক অব্দি নয়। তো এবার সময় এসে গেছে ওদের বুঝিয়ে দেওয়ার যে আমরা কি করতে পারি। আমরা চাইলে দুদিনের মধ্যে তোমাদের গোটা দেশটাকে উড়িয়ে দিতে পারি। আমি একটা কথা বলি তোমাকে, ধরো নাসিরুদ্দিন শাহ একবার মাঝখানে বলেছিলেন যে আমি খুব আনসেফ ফিল করছি আমার দেশে। তো আমার মনে হয় আমিও খুব আনসেফ ফিল করছি এখন বিং আ হিন্দু। সারাক্ষণ তো হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে। গত বছর বৈষ্ণোদেবী যাচ্ছিল, একটা পুরো বাসকে ওরা অ্যাটাক করেছিল, মনে আছে নিশ্চয়ই তোমার। এবার হলো এখানে, সামনের বছর কোথায় হবে আমরা জানি না। তো আমি নিজেই আমার দেশে সেফ নই, কি বলবো আমি, আমার কি ঘুম আসবে? আসবে না। আমি দেখছি যখন সারাক্ষণ আমার এখানে আজকে কিছু না কিছু চলছে, সে কাশ্মীর হোক বা সে অন্য কোথাও হোক, তো আমি কি করে সেফ থাকবো? আমি কি শুধু নিজের বাড়িটার ভেতর থাকতে পারবো? আমাকে তো গোটা সমাজটা নিয়েই থাকতে হবে। সমাজের কেউ সেফ নেই। তুমি বললে তুমি কাশ্মীরের ভাষায় একটা গান শোনাতে পারবে, আমি যদি বলি ওদের জন্য একটা লাইন। আজকে কি আর গান শোনানোর মতন জায়গা আছে? ওদের জন্য প্রার্থনাটা না, প্রার্থনা সঙ্গীত আমি জানি না ওদের। তবে আমি শুধু একটা গান গাইতে পারি যেটা আর কি মানে কাশ্মীরেরই, মানে ওদেরই গান, এবং সেটার মানেই হচ্ছে যে মানে কাশ্মীর যাওয়ার জন্য একজন অপেক্ষা করে আছে, এরকম একটা মানুষের গান। দিলবার লাগেও লাজ থস দাওয়াস নাভাস বন্দেও সর तार तरुम छुम लोल दरियावास नावास वंदयो सर क्या कर लोल तबन कुरनम सूर जाना नमो हिंदू जार वनेयम वावस्त कावस नावस वंदयो सर दिलबर लगयो लज थस दावस नावस वंदयो सर। বেশ কয়েকটা বই রয়েছে এখানেই রাখা রয়েছে। হ্যাঁ। তো কাশ্মীর ঘুরে বেড়ানো এবং সেগুলোকে নিয়ে জানা, পড়াশোনা করা, বই লিখে রাখা, তো একটু বলো যে মানে কি কি রয়েছে এগুলো। আমার আসলে কাশ্মীর যাওয়ার প্রধান উদ্দেশ্য কিন্তু বই লেখা, জানো তো। এক তো ওই ভাষা, গান ইত্যাদি, এটা তো হলো। এবার যত লোকের সঙ্গে মিশেছি তত মনে হয়েছে তাদের জীবন নিয়ে বা কাশ্মীরকে নিয়ে আমি লিখি। তো যেহেতু আমি আমার বন্ধুর বাড়ি গিয়ে থাকি, কি হয়, সাধারণ মানুষকে আরও কাছ থেকে দেখতে পাই, হোটেলে থাকার থেকে অনেক কাছ থেকে দেখা যায় তারা কীভাবে একটা জীবন কাটাচ্ছে, তাদের নিত্য স্ট্রাগল সবটা। তো সেসব নিয়ে, এবং অবশ্যই সেখানে আমার কল্পনা মিশ্রিত, তো সেসব নিয়ে অন্য উপত্যকা, আলোর উপত্যকা, দুটো থ্রিলার। আর আমার দুটো হিস্টোরিক্যাল আছে এখানে, মহারানী দিদ্দা, রাজেশ্বরী কোটা। এনারা ছিলেন কাশ্মীরের প্রথম এবং শেষ হিন্দু রানী। আর মে মাসে আসছে আমার একটা বই, সম্রাট ললিতাদিত্য, যেটা কাশ্মীরের হিন্দু রাজাকে নিয়ে লেখা, যার নামে এখনও ওখানে প্রচুর স্থাপত্য আছে। যেরকম একটা জায়গা আছে ওখানে ললিতপুরা বলে, তো সেই ললিতপুরার অরিজিনাল নাম ছিল ললিতপুর, সেখান থেকে আজকে সেটা ললিতপুরা হয়ে গেছে, অপভ্রংশ হয়ে। তো এইগুলো সব গিয়ে রেকি করে জোগাড় করে করে আমি লিখেছি পড়াশোনা করে করে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই বইটা, কাঁচের স্বর্গ, যেটা কাঁচের স্বর্গ হচ্ছে দুজন লোককে নিয়ে লেখা। একজন ভদ্রলোক ছিলেন, হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, যিনি ওখানে শুধুমাত্র মিলিটেন্টদের কবর দিতেন। আর আরেকজন একজন একটা ইয়াং ছেলে, সে আর কি টেররিস্ট হলো। তো এদের দুজনকে নিয়ে আমার লেখা। হ্যাঁ, আর আমার সব থেকে যদি কাছের বই বলো সেটা হচ্ছে আলিয়া। এই বইটা আলিয়া,
এটা কেন বলছি, এটা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে লেখা, যে তাদের কী করে ওখান থেকে ভাগানো হলো, মারা হলো, এবং এখানে অনেক কিছু আছে যেটা তোমার কাশ্মীর ফাইলসেও পাবে না। এই যে তুমি টেররিস্ট, সেই কথা দিয়ে আমার প্রশ্ন করছি, সেটা ঘটেছে ঘটনা, তুমি একটু বলো যে তোমার প্রতি কিরকম ভাবে রয়েছে টেররিস্ট হয়ে ওঠা? টেররিস্ট হয়ে ওঠা মানে বেসিক্যালি হচ্ছে তোমার রোজকার অত্যাচার থেকে একটা ছেলে কী করে টেররিস্ট হলো, সে কী করে ব্রেন ওয়াশড হলো, সে ব্রেন ওয়াশ হওয়ার পর তার কী অবস্থা হলো। ইনফ্যাক্ট আলোর উপত্যকাতেও একটা ক্যারেক্টার আছে ইরফান বলে, সে দিনের পর দিন এই জামাত এই ইত্যাদি প্রভৃতি এসব বিভিন্ন জায়গায় গিয়ে সে যেভাবে ব্রেন ওয়াশড হলো, এবং তারপর একটা শিক্ষিত ছেলে যে চেষ্টা করছিল, ভাবছিল সে অন্য শহরে গিয়ে MBA করবে, হঠাৎ করে সে ওখান থেকে পালিয়ে গিয়ে বন্দুক তুলে সে হয়ে গেল, তোমার টেররিস্ট হয়ে গেল। কতটা ব্রেন ওয়াশ করা হয় সেটাই ভাবো। সেটাই বললাম না যে কাশ্মীরিরাই চায় না কাশ্মীর ভালো থাকুক, এটাই তো মুশকিল হয়ে গেছে। তা সর্ষের মধ্যে এমন ভূত ঢুকে গেছে না, যে কিছু সংখ্যক লোক চাইছে আমরা ভালো থাকতে চাই, আমরা এর বাইরে থাকতে চাই, আর কিছু সংখ্যক বলছে যে না, থাকতে দেবো না।